ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। সঞ্জনা, গতকাল যখন ঢুকছিলাম সেটে তখন একটা সুখবর ছিল, অন্তত ম্যাচ চলাকালীন সময়ে, এবং আজকেও তাই। কাকতালীয়ভাবে গতকালও ঢাকার ম্যাচ ছিল এবং ঢাকা ব্যাট করছিল, আজকেও সেটাই। সাব্বির রহমান তিনি দারুণ একটা কামব্যাক ইনিংস খেলেছিলেন কালকে। আজকে লিটন দাস তিনি 50 করেছেন, অলরেডি 66, এবং মুনিম শাহরিয়ার তিনিও ভালো ব্যাট করছেন। ঢাকা 125 এক উইকেটে, ভালো দিন যাচ্ছে তাদের। তবে ঢাকা সিলেটের লড়াই, মানে দুদলই জয়ের জন্য মরিয়া, একটাও জয়ের দেখা পায়নি কেউই। একদমই তাই। যদি আজকে কোনো একটা দল জয় পায় তাহলে আসলে কোনো একটা ভালো সংবাদ তো তারা পাবে অ্যাটলিস্ট, কারণ ঢাকা অলরেডি 5 ম্যাচ খেলে ফেলেছে এবং সিলেট আজকে তাদের 4র্থতম ম্যাচ। একটা জয় তো আসলে কোনো একটা একেবারে ঢাকার জন্য, সেই সঙ্গে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে দল দেবে বিসিবি, সব মিলিয়ে লিটনের ফর্মে ফেরা সেটাও বেশ জরুরি ছিল। আর এদিকে দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে 28 রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। আগে ব্যাট করে খুলনাকে 179 রানের লক্ষ্য দেয় পদ্মাপাড়ের দল। জবাবে 3 বল আগে 150 রানে গুটিয়ে যায় খুলনা। টস হেরে ব্যাট করতে নেমে 44 রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও জিশান আলম। জুটি ভাঙে 27 রান করা হারিস নাসুমের স্পিনে কাটা পড়লে এরপর দারুণ ফর্মে থাকা এনামুল বিজয়কেও ফেরান নাসুম। 6 রান করে মিরাজের বলে আউট হন মেহরাব জুনিয়র। আরেক ওপেনার জিশান আলম 23 রানে ফেরেন। তবে এরপরই ইয়াসির রাব্বি ও রায়ান বার্লের 88 রানের দারুণ জুটি। 41 রান করে আউট হন রাব্বি, 48 রানে অপরাজিত থাকেন বার্ল। সঙ্গে আকবর আলীর 21 রানের ক্যামিওতে লড়াকু পুঁজি পায় রাজশাহী। জবাবে শুরুতেই খুলনার ওপেনার বসিস্তোকে ফেরান জিশান। তাসকিনের বলে ক্যাচ দিয়ে মিরাজও ফেরেন দ্রুত। শুরু পেয়েও 24 রান করে আউট হন নাইম শেখ। 33 রানে কাটা পড়েন আফিফ। অঙ্কন আর ইমরুল কায়েসও ছোট ক্যামিও খেলেই ফিরে যান সাজ ঘরে। ব্যর্থ হন রনি নওয়াজরাও। শেষ চেষ্টা চালান নাসুম আহমেদ, তবে তারা 18 রানেও কিনারা পায়নি খুলনা। একেবারে মানে লড়াই হচ্ছে, তবে বেশ অনেক সময় দেখা যায় 170 180 ম্যাচও শেষ দিকে পেরে উঠছে না দলগুলো। তবে যে কম্পিটিশন এবং রান যে মোটামুটি একটা স্ট্যান্ডার্ডে হচ্ছে, যেটা লো স্কোরিং বলা যাচ্ছে এবার আসলে, সেটাও 120 130, যদিও সেই ম্যাচগুলো কমই হচ্ছে, 150 আপই বেশি হচ্ছে। আমরা কিন্তু গত আসরে যেমনটা দেখেছি, আমাদের কাছে সর্বাধিক রানের ম্যাচ মনে হয়েছে যেটা 140 বা 150 ঊর্ধ্ব যেসব ম্যাচগুলো। এবারের আসরটা কিন্তু আসলে একটু ডিফারেন্ট হচ্ছে, যেমনটা চেয়েছিল বিসিবি সভাপতি তেমনটাই হয়েছে। আলোচনাও থাকছে, মাঠের বেশ কিছু নেগেটিভ সাইডও আছে, পজিটিভ সাইডও থাকছে। সব মিলিয়ে আপাতত আসরটা কিন্তু ঠিকঠাকই যাচ্ছে আমার মতে। একেবারে, এবং স্যার কার্টলি অ্যামব্রোস পর্যন্ত তাই বলছেন। সুতরাং টি-20তে বাংলাদেশি ক্রিকেটাররা অনেক উন্নতি করেছে, জাতীয় দলের মতোই বিপিএলেও দিচ্ছে সেরাটা। তবে সবচেয়ে বেশি নজর কাটছে বাংলাদেশি পেসাররা, বলছেন উইন্ডিজ কিংবদন্তি স্যার কার্টলি অ্যামব্রোস। গত আসরের চেয়ে এবারের বিপিএল আরো ভালো হচ্ছে দাবি এই ক্যারিবিয়ানের। সহকর্মী হাসিনুর রহমানকে দেয়া একান্ত সাক্ষাৎকারে আজ দেখুন প্রথম পর্ব। দর্শক, আমরা আজকে পেয়েছি কিংবদন্তি ক্রিকেটার স্যার কার্টলি অ্যামব্রোসকে। আমরা একটু বিপিএল নিয়ে তার সঙ্গে কথা বলবো। স্যার, হাউ ইউ সিং বিপিএল অ্যাট দিস মোমেন্ট? আর ইউ এনজয়িং ইট? আমি খুব উপভোগ করছি। এটা আমার তৃতীয় বিপিএল। প্রতিবারই এসে দেখছি উইকেট আরও ভালো হচ্ছে, এবার ভালো রানও হচ্ছে। কিন্তু এমন নয় উইকেট কেবল ফ্ল্যাট, এখানে বোলারদের ভালো করার রসদও আছে। ব্যাটে বলে খুব ভালো লড়াই হচ্ছে। বিপিএল এর প্রতি দর্শকদের আগ্রহটাও অবিশ্বাস্য। তবে সবচেয়ে বড় কথা, ক্রিকেটাররা প্রতিদিন সেরাটা দিচ্ছে। From my side, I believe that BPL will be most successful when the local cricketer will perform. So are you happy with the Bangladeshi cricketers' performance? Of course, I mean, Bangladesh were in the Caribbean just a few weeks ago. অবশ্যই বাংলাদেশ কয়েক সপ্তাহ আগেই ক্যারিবিয়ান জয় করে ফিরেছে। তারা ওয়েস্ট ইন্ডিজকে 3-0-তে টি-20 সিরিজ হারিয়েছে। বিপিএলেও তার ধারাবাহিকতা দেখছি। তবে জাতীয় দলে তো সবাই সুযোগ পায় না, কিন্তু যারা খুব কাছাকাছি আছে তাদের নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ এই বিপিএল। Sometimes it's hard to get your best players to play in the BPL. Bangladeshi pace department recently doing very good and they're performing consistently. So are you impressed with Taskin, Nahid Rana and other fast bowlers? Well, of course, you know, I'm always going to side with the fast bowlers. আমি সবসময় পেসারদের পক্ষে। তাদের ভালো পারফরমেন্স আমাকে খুব বেশি আনন্দ দেয়, কারণ আমি নিজে পেসার ছিলাম। তবে ভালো ব্যাটিং দেখতেও আমি পছন্দ করি। বাংলাদেশে এখন অনেক ভালো ফাস্ট বোলার আছে। তরুণ রানার খুব ভালো গতি আছে। আমি ওয়েস্ট ইন্ডিজে দেখেছি তাকে। এখনো সে তরুণ, অনেক কিছু শেখার আছে। আমি আশা করব সে বাংলাদেশের জন্য একটি বড় সম্পদ হবে। Still learning and I expect him to serve Bangladesh cricket well. Sir, we saw a lot of fast bowler in international cricket, lots of big names, but none of them are getting consistently many wickets as you got. So what is the secret behind enjoying the cricket and getting more and more wickets? No, you have to understand that
It's not every day you're going to take wickets. আপনাকে বুঝতে হবে প্রতিদিন একজন বোলার উইকেট পাবে না, তবে একজন বোলার যত বেশি খেলবে তত বেশি উইকেট পাবে। উইকেট পাওয়াটা বোলারের লক্ষ্য, কিন্তু সেটা পেতে হলে ধারাবাহিকভাবে ভালো বোলিং করাটা খুব জরুরি। সেটাই সাফল্যের চাবিকাঠি। More your chances of getting wickets. Thank you, sir. Thank you so much for giving us time. Thank you. দর্শক, আমরা ক্যারিবিয়ান কিংবদন্তির কাছ থেকে শুনলাম যে আসলে বাংলাদেশের ক্রিকেটারদের উন্নতিটা হচ্ছে, তিনি বিপিএল দেখে খুবই সন্তুষ্ট। তো এই ছিল আমাদের কাছে সবশেষ আপডেট। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। না স্যার, কার্টলি অ্যাম্ব্রোসের মতো কিংবদন্তি যখন বলেন ক্রিকেটটা এগোচ্ছে বাংলাদেশে, অন্তত টি-20 ক্রিকেটে সিরিজ হারিয়ে আসা তার দেশ থেকে, এবং পেসারদের যে একটা অগ্রগতি সেগুলো যে নোটিস করেছেন, এটা কিন্তু ইন্সপায়ারিং প্লেয়ারদের জন্য। সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটা সময় কিন্তু পার করছে বাংলাদেশ দল, এবং বিপিএলে তারা নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পাচ্ছে, সেটাও কিন্তু আরো একটা গুড নিউজ বাংলাদেশ ক্রিকেটের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই বিপিএল এই ফর্মটা সবাই যদি ধরে রাখতে পারে, ভালো ক্রিকেট খেলতে পারে, সেটা জাতীয় দলের জন্যই বরং সুখবর বয়ে আনবে। তবে সিলেটের তামিম ইকবালের রাগান্বিত হওয়ার কারণ রংপুরের ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলস। ম্যাচ শেষে তামিমকে উদ্দেশ্য করে আপত্তিকর মুখভঙ্গি করেন এই ব্রিটিশ। কারণ জানতে চাইলে তামিমকে উদ্দেশ্য করে আবারও কিছু বললে রেগে যান বরিশাল অধিনায়ক। হেলসের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করলে নিবৃত করেন রংপুর টিম ডিরেক্টর ও অধিনায়ক। এই ঘটনায় নিজের দোষ স্বীকার করে নেয়ার পর শাস্তি হিসেবে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তামিম ইকবাল। অবিশ্বাস্য রোমাঞ্চ ছড়ানো এক ইনিংসে রংপুরকে নাটকীয় জয় এনে দেয়া নুরুল হাসান সোহান যখন আকর্ষণের কেন্দ্রে, তখনই ক্যামেরার ফোকাস আটকে গেল তামিম ইকবালের দিকে। কার দিকে যেন তেড়ে ফুরে যাচ্ছেন বরিশাল অধিনায়ক। তাকে আটকে রাখার চেষ্টা রংপুর টিম ডিরেক্টরের। উদযাপন থামিয়ে তামিমকে নিবৃত্তের চেষ্টায় নুরুল হাসান সোহানও। পুরো ঘটনায় শুধু তামিম ইকবালকেই আগ্রাসী রূপে দেখা মিলল, কিন্তু কেন ও কার দিকে তেড়ে যাচ্ছিলেন সেই দৃশ্য দেখা যায়নি টেলিভিশন ফুটেজে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও মেলেনি সেই প্রশ্নের উত্তর। বরিশালের ব্যাটিং কোচ ও তামিমের বড় ভাই নাফিস ইকবাল, রংপুর অধিনায়ক সোহানও দিলেন কৌশলী উত্তর। খেলার পর আমিও শিওর না, যেহেতু এটা নিয়ে আলাপ হয়নি, উত্তেজিত হয়েছে এটা দেখছি। এবং নর্মালি কী হয়, ম্যাচে একটা হারার পর একটা, স্পেশালি এই ধরনের ম্যাচে ইমোশনটা অনেক ক্যারি করে। সো আই হোপ তেমন সিরিয়াস কোনো কিছু না। নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছে যেটা হয়তো রিয়াকশন ছিল, বাট আমার মনে হয় তেমন কোনো সিরিয়াস কিছু না। এটা আমি খুব কাছ থেকে দেখি নাই, বাট আমি আমিও এদিকে আসার পর দেখেছি, শেষ পর্যায়ে যখন ব্যাক করছি আমি আসলে যাওয়ার পর হয়তো বুঝতে পারবো যে কী নিয়ে আসলে হয়েছে, বাট কিছু একটা হয়েছে। আমিও এটা দেখেছি, বাট আমি ছিলাম না এখানে। তবে সেই প্রশ্নের উত্তর মিলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ফুটেজে, যেখানে দেখা যায় রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসি ছিলেন তামিমের রাগের কারণ। ম্যাচ শেষে হাত মেলাতে গেলে তামিমকে আপত্তিকর মুখভঙ্গি করেন হেলস। জবাবে বরিশাল অধিনায়ক জানতে চান, এরকম করছো কেন? কিছু বলার থাকলে মুখে বলো, বি এ ম্যান। জবাবে হেলস কিছু একটা বললে নিয়ন্ত্রণ হারান তামিম, তেড়ে যান তার দিকে। অবশ্য এই ঘটনায় শেষ পর্যন্ত শাস্তির মুখোমুখি হতে হলো তামিম ইকবালকে। দোষ স্বীকার করে নেয় একটি ডিমেরিট পয়েন্ট ও সতর্ক করেছেন ম্যাচ রেফারি। তিক্ত অভিজ্ঞতা দিয়েই রংপুরের হয়ে এবারের বিপিএল পর্ব শেষ করলেন অ্যালেক্স হেলস। ম্যাচ শেষ করেই দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। মুজরামিন তারেক, যমুনা স্পোর্টস। টি-20তে পাওয়ার হিটার হতে হলে উইকেটের চারপাশে শটস খেলার দক্ষতা অর্জন করতে হবে। বাংলাদেশি তরুণ ব্যাটারদের সাফল্য পেতে ম্যাচ সিনারিওতে নেটে ব্যাটিং করার পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞ পাকিস্তানি ব্যাটার ইফতেখার আহমেদ। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা এই ব্যাটার বলছেন, শেষ ওভারে 26 রানের টার্গেট টপকানো সোহানের ইনিংসটি তার দেখা অন্যতম সেরা। শুক্রবার সকালে সিলেট আউটার স্টেডিয়ামের নেটে এই ব্যাটিং তাণ্ডব পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটার ইফতেখার আহমেদের। রংপুরের হয়ে খেলা এই ক্রিকেটার আছেন দারুণ ছন্দে। এখন পর্যন্ত এবারের বিপিএলে 5 ইনিংস ব্যাটিং করেছেন 161 রান, গড় 80.50, স্ট্রাইক রেট 121.96। দলও জয় পাচ্ছে প্রতি ম্যাচেই। তাই তো বিপিএলটা দারুণ উপভোগ করছেন ইফতেখার। আমি খুব উপভোগ করছি। বিপিএল সবসময় আমার জন্য সৌভাগ্যের। গেল আসরে আমি ভালো পারফর্ম করে পাকিস্তান জাতীয় দলে ডাক পাই। এবার উইকেট ও কন্ডিশন আগের চেয়েও ভালো। এক কথায় টি-20-র জন্য আদর্শ। বোলার ও ব্যাটার সবার জন্যই সাপোর্ট আছে। যে ভালো খেলবে সাফল্য পাবে।
এবারের বিপিএলের সবচেয়ে হাই প্রোফাইল দুই দল বরিশাল ও রংপুর। রবিন লিগের দুই দেখাতেই হেরেছে তামিমের বরিশাল। বৃহস্পতিবারের ম্যাচটি ছিল বিপিএলের ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ। 198 রান তাড়া করতে নামা রংপুরের হয়ে 48 রানের দারুণ এক ইনিংস খেলেন ইফতেখার। আর সোহানের ফিনিশিং তো দেশের ব্যাটারদের মধ্যে সেরা। সোহানের সেই নকে অন্য সবার মতোই মুগ্ধ ইফতেখারও। অসাধারণ এক ম্যাচ ছিল। দুই দলের খুব বড় বড় ক্রিকেটার আছে। এমন বিগ ম্যাচ আমি উপভোগ করি, চাপটা জয় করতে চাই। সোহান যেভাবে ম্যাচটা শেষ করেছে, আমার দেখা অন্যতম সেরা ফিনিশিং। মিডল অর্ডারে ব্যাটিং করা ইফতেখার খুব ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন। প্রথম বল থেকে চড়াও হওয়ার দক্ষতা আছে তার। এই জায়গাতেই অনেকটা পিছিয়ে বাংলাদেশি ব্যাটাররা। নিজের অভিজ্ঞতা থেকে ভালো করার ফর্মুলাটাও দিলেন। আমি মাঠের চারপাশে শট খেলার অনুশীলন করি। টি-20তে বিগ হিটার হতে হলে এই যোগ্যতা অর্জন করার বিকল্প নেই। যে ব্যাটার যে পজিশনে খেলে সেই হিসেবে একটা লক্ষ্য নির্ধারণ করে ফিল্ডিং সেট আপ করে নেটে ব্যাটিং করার অভ্যেস গড়াটা খুব কার্যকরী হয়। এভাবে প্রস্তুত হলে সাফল্য মিলবে। বিপিএল এর মাঠের খেলার পাশাপাশি বাংলাদেশি দর্শকদের ক্রিকেটের প্রতি ভালোবাসাটাও খুব বেশি মুগ্ধ করেছে ইফতেখারকে। আসিনুর রহমান, যমুনা স্পোর্টস, সিলেট। আমি চেষ্টা করলেও আশেপাশের কিছু মানুষ আমাকে ভালো হতে দিচ্ছে না। 82 রানের বিস্ফোরক ইনিংস খেলার পর এমন দাবি সাব্বির রহমানের। এমনকি তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করায় উল্টো কোচকেই কাঠগড়ায় দাঁড় করালেন ঢাকা ক্যাপিটালসের এই ক্রিকেটার। তবে সব বিতর্ক ছাপিয়ে জাতীয় দলে ফেরার স্বপ্নটা এখনও জিইয়ে রেখেছেন সাব্বির রহমান। অতীতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বেশ কয়েকবারই শাস্তির খড়গ নেমে আসে সাব্বির রহমানের উপর। একটা সময় সে আজ গিয়ে পড়ে পারফরমেন্সে, যে কারণে জাতীয় দল থেকে ছিটকে যান এই হার্ড হিটার ব্যাটার। এরপরও যেন বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না তার। কখনো দর্শককে মারধর, আবার কখনো টিকটক ভিডিওর মাধ্যমে থাকেন আলোচনায়। চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালের হয়ে খেলতে নেমে আবারও কাঠগড়ায় সাব্বির রহমান। খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয় তার উপর। দলীয় কোচ খালেদ মাহমুদ সুজন জানান, অনুশীলনে উপস্থিত না থাকায় সে ম্যাচের জন্য বাদ দেওয়া হয় তাকে। তবে এমন অভিযোগের জবাবটা সাব্বির দিয়েছেন ব্যাট হাতেই। চিটাগং কিংসের বিপক্ষে 33 বলে অপরাজিত 82 রানের বিস্ফোরক ইনিংস শেষে উল্টো সুজনকেই কাঠগড়ায় দাঁড় করালেন সাব্বির। যেটা কোচের সাথে কথা হয়েছে আমার, হয়তো কোচকে আমি বলেছিলাম যেটা আমার ফ্যামিলি ইস্যু ছিল, হ্যাঁ উনি হয়তো বা বুঝতে পারে নাই, বাট আমার কাছে মনে হয়েছে যে ইন্টারনাল কথাগুলো প্রেসে না বলে ভালো। সাব্বিরের দাবি, নিজেকে শোধরানোর সর্বোচ্চ চেষ্টা করলেও তা হয়ে উঠছে না, আর এজন্য কাছের মানুষদেরকেই দায়ী করলেন হার্ড হিটার এই ব্যাটার। যেহেতু সাব্বির রহমান কিছু হলে ডিসিপ্লিনের কথা চলে আসে, আমি চেষ্টা করছি ঠিক করার জন্য, বাট আশেপাশে কিছু লোক হয়তো বা ভালো তো দিচ্ছে না, বাট পুশ করছে আমাকে। বাট টু বি অনেস্ট, এটা নিয়ে আমার এত বেশি ওয়ারিড না। আমার কাজ হচ্ছে খেলা, পারফর্ম করা, সেটাই করছি ইনশাল্লাহ। লাল সবুজ জার্সিতে সাব্বির রহমান সবশেষ খেলেছেন 2022 সালের নভেম্বরে। এরপর নানা বিতর্কে ঘরোয়া ক্রিকেটেও ছিলেন অনিয়মিত। এবার বিপিএলে বিস্ফোরক ইনিংসে বন্ধ সেই দুয়ার খোলার অপেক্ষায় রাজশাহীর এই ক্রিকেটার। ন্যাশনাল টিমে তো এখনও তো ভাই খেলছি, যে আসলে স্বপ্ন তো সবাই দেখে। আমি তো এখনও ইয়াং বলতে পারেন বা সিনিয়র বলতে পারেন, একটা মিক্স আপে আছি। তবে আমার ফিটনেস এখনও তো পড়ে যায় নাই, যে এমন না যে আমি ন্যাশনাল টিমে পড়ে গেছি। এমন দু একটা ইনিংস বলে ভালো খেলতে পারি, তাহলে নির্বাচনটা হয়তো যদি আমাকে সুযোগ করে দেয় অবশ্যই খেলবো, কামব্যাক করব। 82 রানের এই ইনিংসে হারানো আত্মবিশ্বাসটাও ফিরে পাওয়ার দাবি সাব্বির রহমানের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের। সো স্টে কানেক্টেড। ঢাকা ক্যাপিটালসের হয়ে শুরুতে ম্যাচ না পেলেও সুযোগ পেয়ে দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন সাব্বির রহমান। সেই সাথে গড়েছেন বেশ কয়েকটি রেকর্ডও। বিপিএল এর ইতিহাসে ওপেনার না হয়েও দুবার 9 ছক্কা হাঁকিয়েছেন তিনি। এই টুর্নামেন্টে 80-র ঊর্ধ্ব রান করার ক্ষেত্রে ক্রিস গেইলের রেকর্ড ভেঙে সর্বোচ্চ স্ট্রাইক রেটের মালিক এখন সাব্বির। বিপিএলের শুরুর দিকে একেবারেই ম্যাচ পাচ্ছিলেন না সাব্বির রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যম বিষয়টা নিয়ে কিন্তু ব্যাপক চর্চা হয়েছে। অবস্থা এমন দিকে গিয়েছিল যে খোদ ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজনকে এই ব্যাপারটা নিয়ে ক্ল্যারিফিকেশন দিতে হয়েছিল, জাস্টিফিকেশন দিতে হয়েছিল। তবে সুযোগ পেয়ে নিজের দ্বিতীয় ম্যাচে সাব্বির রহমান দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন এবং সর্বোচ্চ রানের ইনিংসে তিনি বেশ কয়েকটা রেকর্ড ভেঙেছেন। বিপিএলের ইতিহাসে ওপেনার নন এমন ব্যাটারদের মধ্যে ইনিংসে 9টি ছক্কা, কমপক্ষে 9টি ছক্কা মেরেছেন এখন পর্যন্ত 2বার সাব্বির রহমান। এর আগে কেউই 2বার নন ওপেনার, অর্থাৎ ওপেনার নন এরকম ব্যাটারদের মধ্যে ইনিংসে 9টা ছক্কা মারতে পারেন নাই। এই রেকর্ডটার এখন পর্যন্ত একমাত্র অংশীদার ব্যাটার হচ্ছেন সাব্বির রহমান।
ক্রিস গেলকে বলা হয় বিপিএলের ইতিহাসের সবচাইতে বিধ্বংসী ব্যাটার। ক্রিস গেলের রেকর্ডটাও কিন্তু এই বিপিএলে সাব্বির রহমান ভেঙেছেন। সেটা হচ্ছে কোনো একটা 80 ইনিংসে বিপিএলের মঞ্চে সর্বোচ্চ স্ট্রাইক রেটের অধিকারী সাব্বির রহমান। সাব্বির রহমানের পরে অবস্থান করছেন সেই জায়গাটায় ক্রিস গেল, তারপর অবস্থান করছেন জনসন চার্লস। অর্থাৎ 80 ইনিংসের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটের মালিক এই মুহূর্তে বিপিএলের মঞ্চে সবগুলো বিপিএল মিলিয়ে সাব্বির রহমান। চলতি বিপিএলে এখন পর্যন্ত মিড ওভার্সে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন সাব্বির এবং সেই ছক্কার সংখ্যাটা এখন পর্যন্ত 9টি। এই রিপোর্টটা আমরা যতক্ষণ পর্যন্ত করছি তার এই সময় পর্যন্ত সাব্বিরের 9টা ছক্কা, ইয়াসির আলীর 8টা ছক্কা, থিসারা পেরেরার 7টা ছক্কা মিড ওভার্সে। এই হচ্ছে এখন পর্যন্ত রেকর্ড। বিপিএলের ইতিহাসে ডেথ ওভার্সে 16 থেকে 20 নম্বর ওভারে সবচাইতে বেশি সংখ্যক স্ট্রাইক রেটের অধিকারী এই মুহূর্তে সাব্বির রহমান। তবে এখানে একটা শর্ত আছে, কমপক্ষে 500 রান এই সময়ের মধ্যে করেছেন এরকম ব্যাটারদের মধ্যে। এই তালিকায় সাব্বির রহমান পেছনে ফেলেছেন সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মতো কিংবদন্তিদের। সাব্বিরের স্ট্রাইক রেটটা কমপক্ষে 500 রান করেছেন এরকম ব্যাটারদের মধ্যে 16 থেকে 20 নম্বর ওভারে সবচাইতে বেশি। দেখার বিষয় সাব্বির রহমান তার এই মোমেন্টামটা, তার এই ফর্মটা পরবর্তী ম্যাচগুলোতে ধরে রাখতে পারেন কিনা। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। চলতি মাসেই জমা দেওয়া হবে 10 থেকে 12টি ফেডারেশনের অ্যাডহক কমিটির তালিকা, জানিয়েছেন সার্চ কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে এ পর্যন্ত 22টি ফেডারেশনের তালিকা জমা দিয়েছে সার্চ কমিটি। এর মধ্যে 9টি ফেডারেশনের চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে অনেক আগেই। অপেক্ষায় আছে আরও 13 ফেডারেশন। ক্রীড়াঙ্গনের উন্নয়নে ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয় সার্চ কমিটির হাতে। সেই উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে 5 সদস্য বিশিষ্ট সার্চ কমিটি। এখন পর্যন্ত 22টি ফেডারেশনের অ্যাডহক কমিটি জমা দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে, যার মধ্যে অনেক আগেই চূড়ান্তভাবে ঘোষণা দেওয়া হয়েছে 9টি। প্রজ্ঞাপনের অপেক্ষায় আছে আরও 13টি ফেডারেশন। শুধু তাই নয়, চলতি মাসের মধ্যেই জমা দেওয়া হবে আরও 10 থেকে 12টি ফেডারেশনের অ্যাডহক কমিটি। কোন ধরনের লোকগুলাকে আনা যাবে না সেটার একটা নির্দেশনা আমাদের উপরে আছে। তো সেই নির্দেশনাগুলো ফলো করতে যেয়ে এবং যত মানুষজন এই খেলার সাথে জড়িত আছে তাদের কাছ থেকে সেই রকম ক্লিন মানুষ বের করে নিয়ে আসা ইটস এ বিগ চ্যালেঞ্জিং জব। 700 লোকরে খুঁজে বের করা, খেলাধুলার সাথে জড়িত হওয়ার সম্মতিও তারা দিচ্ছেন না, হয়তোবা অন্য সময় হলে দিতেন বা পরবর্তীতে দিবেন। তো এই সমস্ত সবগুলো চ্যালেঞ্জকে মোকাবেলা করে যতটুকু পারা যাচ্ছে ততটুকু আমরা দিচ্ছি। 9টি ফেডারেশনের কমিটি দেওয়ার পর বাকি ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটির কাজ এগোচ্ছে অনেক মন্থর গতিতেই। তবে কেন বিলম্ব হচ্ছে সেই ব্যাখ্যাও দিয়েছেন সার্চ কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ। জেলা ক্রীড়া সংস্থার যে গঠনতন্ত্র সেটা নিয়ে আমরা কাজ করছি। সেই জায়গাটায় সাথে সবগুলো ফেডারেশনের গঠনতন্ত্রের যে পার্থক্যগুলো আছে, অসমন্বয়ের জায়গাগুলো যে আছে, সেই জায়গাগুলো আগে আমরা ঠিক করছি। করার পরে তাদের সাথে যে আলোচনা করব আমাদের প্রস্তাবনার সাথে, যদি আমরা দেখি যে আমাদের প্রস্তাবনার সাথে তাদেরও একমত, আমরা সেইভাবেই উপস্থাপন করব। যদি নতুন কিছু তাদের থেকে পাই তাহলে সেটাকে আমরা অ্যাড করব। গত 21 আগস্ট ভেঙে দেওয়া হয় জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থা। ফেডারেশনগুলোর সাথে সম্পর্ক থাকায় এখনো পুনর্গঠন করা সম্ভব হয়নি অনেক ক্রীড়া সংস্থাই। তবে ফেডারেশনগুলোর সাথে গঠনতন্ত্রের মিল রেখেই তৈরি করা হবে সেগুলো। কোথায় তাদের অ্যাচিভমেন্ট। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।